আমি লতিফ মিয়া অনলাইন বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি শিক্ষার্থীরা সকলেই ভালো আছো। তো যাক, আমি তোমাদের গত ক্লাসে প্রথম অধ্যায় বাংলা ভাষা প্রয়োগ, বাংলা ভাষা এটা নিয়ে আলোচনা শুরু করছিলাম। আজকে এর দ্বিতীয় অংশ নিয়ে আমি আলোচনা করছি। আজকে তো বাংলা সাহিত্যে যুগ বিভাগ। আমরা জানি যে বাংলা সাহিত্যে 3টি যুগ আছে এবং এই সাহিত্যের বয়স হচ্ছে 1350 বছর। এই সময়কে ভাষা ও সাহিত্যের লক্ষণ বিচারে বাংলা সাহিত্যকে 3টি যুগে ভাগ করা হয়েছে। একটি শ্রেণীছকের মাধ্যমে যে বিভাগটি দেখানো হচ্ছে, আমরা দেখি প্রথম আদি যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, এই সময়সীমা একে আদি যুগ বলা হয়। আর মধ্যযুগ 1200 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সময়সীমাটাকে বলা হচ্ছে মধ্যযুগ। আর আধুনিক যুগ হচ্ছে 1800 খ্রিস্টাব্দ থেকে আজ বর্তমান সময়, অর্থাৎ বর্তমান কাল, এই সময় পর্যন্ত সময়সীমা। তো আদি যুগে বাংলা সাহিত্যের কি পাওয়া গেছে? একমাত্র আদি নিদর্শন চর্যাপদ পাওয়া গেছে, নাচ সাহিত্য, ময়নামতি গান, এগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ আদি যুগে বাংলা সাহিত্যের চর্যাপদ, নাচ সাহিত্য, ময়নামতির গান, এই বিষয়গুলো দেখা যায়। আর মধ্যযুগে দেখি বাংলার চেহারা কীরকম ছিল। মধ্যযুগে বাংলা সাহিত্যে অনুবাদ কাব্য, মঙ্গল কাব্য, জীবনী কাব্য, বৈষ্ণব সাহিত্য, মুসলমান কবি সমাজ, শক্ত পদাবলী, বাউল গান, এগুলো পাওয়া গেছে। আর আধুনিক যুগে এসে আমরা দেখব বাংলা সাহিত্যে এমন কোনো বিষয় নেই যা আধুনিক সাহিত্যে দেখা যায় না। এখন গান, গল্প, উপন্যাস, সর্বশ্রেণীর সাহিত্য আধুনিক যুগে বিরাজমান। তো আমি দেখি আদি যুগে বাংলার চর্যাপদ। চর্যাপদ কি? তৎকালীন বৌদ্ধরা ক্ষমতায় ছিল, অর্থাৎ বৌদ্ধ সহদীয় ধর্মমত হচ্ছে চর্যাপদ। সন্ন্যাসী কর্তৃক রচিত ধর্মের তত্ত্ব ব্যাখ্যাগুলো এই চর্যাপদের মাধ্যমে চলে আসছে। যেমন একটি চর্যাপদ, একটি অংশ, একটি রচনা, আমি বলছি, কা আ তরুবর পাঞ্চবি ডাল চঞ্চল তিয়ে পুঠ্যাকাল। এই যে শব্দটা বললাম, কা আ তরুবর পাঞ্চবি ডাল চঞ্চল তিয়ে পুঠ্যাকাল, একটি চর্যাপদের একটি পদের অংশ। এখানে এখানে আমরা কি বুঝতে পারলাম? মনে হয় বুঝতে পারিনি। তো আমি ব্যাখ্যা করছি, একটি ডালে 5টি পাখি বসে কাকা শব্দ করছে, অর্থাৎ কা তুর্বর পাঞ্চবি ডাল, অর্থাৎ পাঁচ মানে পঞ্চ মানে 5টি। তো 5টি পাখি গাছের ডালে বসে শব্দ করছে, এই বিষয়টা। তো এই চর্যাপদের বাংলা ভাষা ছিল খাঁটি বাংলা। দেখেন আমরা যে কথা বলছি বাংলায়, বর্তমান সময়ে এটি চর্যাপদে সেই প্রাচীন যুগে এরকম বিষয় চর্যাপদ ছিল। প্রায় অনেকগুলো কবি প্রায় 49টি চর্যাপদ রচনা করছিলেন। এ ছিল আদি যুগের আদি নিদর্শন বা বৈশিষ্ট্য চর্যাপদ। এটা আবিষ্কার হয়েছে 1907 সালে। হরপ্রসাদ শাস্ত্রী নামক এক পণ্ডিত নেপালের রাজদরবার থেকে এই চর্যাপদ আবিষ্কার করেন। এ ছিল বাংলা সাহিত্যের প্রাথমিক আদি যুগের চেহারা। মধ্যযুগে এসে যদি দেখি অনুবাদ কাব্য, মঙ্গল কাব্য, জীবনী কাব্য, অর্থাৎ এই সময় বাংলা সাহিত্যে তখন কোনো পদ্য
গদ্য বা রচনামূলক কোনো বিষয় পাওয়া যায়নি। এই সময়ে বাংলা সাহিত্যে সেই পুঁথি বা গ্রন্থ আকারে রচিত অনুবাদ কাব্য, মঙ্গল কাব্য, জীবনী কাব্য এই বিষয়গুলো পাওয়া গেছে। এই সময়ে তখনও বাংলা গদ্য আবিষ্কার হয়নি। আর আধুনিক যুগে আসে যদি দেখি, এই সময়সীমাটা এখন গল্প, উপন্যাস, নাটক সর্বশ্রেণীর রচনা আমরা পেয়ে যাচ্ছি। এখানে গদ্য রচনা আছে, এখানে পদ্য আছে, অর্থাৎ এই সমস্ত কিছুই আছে আধুনিক সাহিত্যের বৈশিষ্ট্য বা বিদ্যমান আছে। কিন্তু প্রাচীন বা মধ্যযুগে কোনো গদ্য ছিল না, শুধু পুঁথি বা পদ্মাকারে রচিত গ্রন্থসমূহ ছিল। এই ছিল যুগ বিভাগ এবং বাংলা সাহিত্যের চেহারা। আমি এবার যাচ্ছি সাধু ভাষা। বাংলা সাহিত্যে দুটি ভাষা বহুল পরিমাণে প্রচলিত। বাংলা সাহিত্যে দুটি ভাষা ভাগ করতে পারি, সেটা হচ্ছে একটি সাধু ভাষা আর একটি হচ্ছে চলিত ভাষা। এই সাধু ভাষাটি কি? বাংলা ভাষার সংস্কৃতি, শব্দ সম্পূর্ণ ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণরূপ ও ব্যাকরণ সিদ্ধ উপাদান ব্যবহার করিয়া ইংরেজি গদ্য সাহিত্যের পদ বিন্যাসের প্রণালী অনুসরণে পরিকল্পিত যে সার্বজনীন গদ্যরীতি, তাই বাংলা সাহিত্যে প্রবর্তিত, সেগুলিকে আমরা বাংলা সাধু ভাষা বলে অভিহিত করতে পারি। অর্থাৎ ক্রিয়া ও সর্বনাম পদের দীর্ঘরূপ, ব্যাকরণ সিদ্ধ উপাদান যা ইংরেজি গদ্য সাহিত্যের পদ বিন্যাসের প্রণালী অনুসরণ করে পরিকল্পিত যে সার্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যে প্রবর্তিত, সেগুলি হচ্ছে বাংলা সাধু ভাষা। এ ভাষার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বাক্যরীতি সুনির্ধারিত। সাধু ভাষায় তৎসম শব্দের অধিক প্রয়োগ। তৎসম শব্দ মানে, তৎসম শব্দ বলতে কি বুঝবো? আমরা জানি তো তত্ত্ব তাহা, সম সমান, তৎসম হচ্ছে তাহার সমান। এখন যদি প্রশ্ন করি তাহারটা কি, তাহলে ব্যাখ্যা হবে যে সংস্কৃতের সমান। অর্থাৎ যে সকল সংস্কৃত শব্দ সেগুলোই তৎসম শব্দ হিসেবে ব্যবহৃত হয় এই সাধুরীতির মধ্যে। অর্থাৎ সাধুরীতি তৎসম বা সংস্কৃত শব্দের অধিক প্রয়োগ ঘটে। একটি উদাহরণ দিচ্ছি, যেমন নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চন্দ্রের মাটিতে পা দিয়াছিল। নীল আর্মস্ট্রং একজন নভোচারী বিজ্ঞানী সর্বপ্রথম চাঁদের মাটিতে নিজের পা রেখেছিলেন। এটা সহজসিদ্ধ, আমরা জানি সবাই। তা এখন নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চন্দ্রের মাটিতে, এখানে যে চন্দ্রের শব্দটা উল্লেখ করা হলো, চন্দ্র এখানে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। অর্থাৎ সাধু ভাষার মধ্যে এরকম বহুল পরিমাণে তৎসম শব্দের সবচেয়ে বেশি প্রয়োগ হয়। তারপরে দেখি সর্বনাম ক্রিয়াপদী দীর্ঘ রূপ। আমরা জানি সর্বনাম তাহার, তাহাদিগকে, এগুলোর এবং ক্রিয়াপদ খাইতেছি, যাইতেছি, এরকম সর্বনাম এবং ক্রিয়াপদী দীর্ঘ রূপ ব্যবহৃত হয়। একটু উদাহরণ দিচ্ছি, আমি ভাত খাইতেছি। এই বাক্য দিয়ে আমি কি এখানে কি আছে? এখানে সাধুরূপ কোনটি? খাইতেছি। খাইতেছি মানে খাওয়া মানে ক্রিয়া, তে খাইতেছি এখানে ক্রিয়াপদী দীর্ঘ রূপ, তেসি, তেস, তেসেন এগুলো। আবার তাহাদিগকে এ কাজ দেওয়া ঠিক হয় নাই। তাহাদিগকে মানে তাদেরকে, তাহাদিগকে তাহার থেকে তাহাদিগকে, তার মানে এখানে সর্বনামে দীর্ঘরূপ ব্যবহার হলো। এই সাধুরীতির বৈশিষ্ট্য, এগুলো ভাষা গুরু গম্ভীর আভিজাত্যের অধিকারী। এটা হচ্ছে উচ্চ মার্গের ভাষা। এখানে গুরু গম্ভীর ভাব বজায় থাকে এবং এটার জন্য উচ্চ পর্যায়ের মানুষের মুখের কণ্ঠ নিশ্চিত ভাষা, অর্থাৎ আভিজাত্যের অধিকারী এই ভাষা।
কৃত্রিম উপায়ে তৈরি, এর রূপ অপরিবর্তিত। এটি কৃত্রিম রূপে তৈরি করা যায়, কিন্তু এর রূপ কখনো পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে, এরকম বিষয়। মার্জিত সর্বজন বুদ্ধ, এটি মার্জিত উচ্চমার্গের ভাষা এবং সকলেই এই ভাষা বুঝতে পারে এরকম কোনো বিষয়, অর্থাৎ সর্বজন বুদ্ধ এবং অঞ্চল বিশেষের প্রভাব মুক্ত। এটি বিভিন্ন উচ্চবর্গের বিভিন্ন অঞ্চলের প্রভাবমুক্ত একটি ভাষা। সাধারণ কথাবার্তা, বক্তৃতা, নাটকের সংলাপে উপযোগী নয়। এটা সর্ব জায়গায় বা বক্তৃতার সময় অথবা নাটকের সংলাপের সময় এ ভাষা উপযোগী নয়, অর্থাৎ সাধু ভাষা ব্যবহারে অনুপযোগী। এ ভাষায় ব্যবহার করা বাঞ্ছনীয় নয়। এই ছিল সাধু রীতির বৈশিষ্ট্য এবং সাধু ভাষা। পরে দেখি কি আছে, চলিত ভাষা। যে ভাষা রীতিতে ক্রিয়ারূপ ও সর্বনাম পদ সংকুচিত বা সংক্ষিপ্ত অবস্থায় বিদ্যমান থাকে তাকে চলিত ভাষা বলে। তার মানে এখানে ক্রিয়াপদ ও সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ পরিলক্ষিত হয়। আমি যদি সাধু ভাষা জেনে থাকি, তাহলে সাধু ভাষার বিপরীত যে রূপটা হবে সেটি হবে চলিত রূপ। যেমন সাধু ভাষায় ছিল সর্বনাম ক্রিয়াপদের দীর্ঘ রূপ, আর এখানে চলিত ভাষাতে সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ যে ভাষারীতি ক্রিয়াপদ সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে বিদ্যমান থাকে তাকে আমরা সাধু ভাষা বলে সাব্যস্ত করি। এটি কলকাতা ও ভাগীরথী নদীর তীরবর্তী মানুষের মুখের ভাষার পরিমার্জিত রূপ, যা বর্তমান সাহিত্যে সাধু ভাষার মর্যাদা পেয়েছে। অর্থাৎ বর্তমান সাহিত্যে সর্বশ্রেণীর মানুষ এই ভাষায় ব্যবহার করছে। অর্থাৎ সাধুরূপ কলকাতা, বিশেষ করে কলকাতা এবং ভাগীরথী নদীর তীরে মুখের মার্জিত রূপ হচ্ছে সাধু ভাষা। চলিত ভাষার সংক্ষিপ্ত, সহজ, সরল, গতিশীল ও সহজবুদ্ধ। এটি খুব সংক্ষিপ্ত হয়। আমি বলছি ক্রিয়াপদ সর্বনাম পদের দীর্ঘ রূপ নয়, সংক্ষিপ্ত রূপ হবে। ভাষাটি সহজ, সরল, গতিশীল এবং সহজবুদ্ধ। এই চলিত ভাষা এবং চলিত রীতির কিছু বৈশিষ্ট্য। বাক্য রীতি সুনির্ধারিত নয়, এটি কোনো নির্ধারিত থাকে না। এটি যে কোনো সময় যে কোনোভাবে এটি নির্ধারিত হতে পারে, অর্থাৎ নির্দিষ্ট কোনো ভাষা নয়। এটি পরিবর্তনশীল, এটি সহজেই পরিবর্তন করা যায় বা পরিবর্তনশীল রূপে ব্যবহৃত হয়। শব্দ ব্যবহারে এ ভাষা অকৃপণ এবং উদার। এখানে খুব সহজ সরল ভাবে এ ভাষা ব্যবহারের কৃপণ না, অবলীলায় ব্যবহার করা যায়, উদার হিসেবে এটাকে দেখানো হয়। সর্বজন বুদ্ধ ও মার্জিত নয়, এটা আবার অনেকে সর্বশ্রেণীর মানুষ একটু বুঝতে পারবে না। আঞ্চলিক ভাষা আছে, এ ভাষা আঞ্চলিক প্রভাবাধীন। যেমন একটি রূপ বলতে কেবিভাবে ব্যবহার হবে না, মার্জিত নয়। ধরো আমি, আমার দেশের বাড়ি টাঙ্গাইল, আমি টাঙ্গাইলের ভাষার ব্যবহার করব। এখন আমি যদি টাঙ্গাইলের ভাষা বাদ দিয়ে এখন যদি নোয়াখালীর ভাষা প্রয়োগ করি, তো আমাদের টাঙ্গাইলে যারা আছে অনেকে হয়তো সেই ভাষা বুঝবে না। আবার যারা আমরা রাজশাহী আছি বা অন্য অঞ্চলে যারা আছি, অঞ্চল ভেদে এই ভাষার তারতম্য ঘটবে। তো এই ভাষা এই জন্য বলা হচ্ছে এটি সর্বজন বুদ্ধ বা মার্জিত নয়। উদাহরণ দিচ্ছি, যে মার্জিত ভাষা ছেলে, সকলে বুঝতে পারবে ছেলে। কিন্তু ছেলেকে যদি আমি আমরা যারা টাঙ্গাইলে আছি, টাঙ্গাইলেরা ছেলেকে বলি গেদা বা পুলা। এখন আমি যদি নোয়াখালী যাই, তাহলে ছেলে শব্দটা জানবো হুলা, মোর হুলা, মানে আমার ছেলে। ওই ছেলেই নোয়াখালী যে হুলা হচ্ছে। আমি যদি চিটাগাং যাই, চট্টগ্রাম যাই, তাহলে আমি শুনবো ওই ছেলেটি, ওই ভাষার মানুষের ভাষা বললে ছেলেকে বলে সাওয়াল। তো এরকম ভাবে এটি, এই সাওয়াল শব্দটা অনেকে বুঝবে অনেকে বুঝবে না। এই হোলা শব্দটা মোরে হোলা বাড়িতে আসিল,
তার মানে আমার ছেলে বাড়িতে ছিল, তাহলে এই হোলা শব্দ অনেকে নাও বুঝতে পারে। কিন্তু যদি বলি আমার ছেলে বাড়ি ছিল, এটা সকলেই বুঝতে পারে। এজন্য বলছি চলিত রূপীতে একটি আঞ্চলিক ভাষার প্রভাব এখানে বিদ্যমান। এজন্য সকলেই সর্বজন বুদ্ধ হতে পারে না এবং একটি মার্জিত নয়। তদ্ভব দেশি এবং বিদেশি শব্দের ব্যবহার বেশি। এ ভাষায় তদ্ভব দেশি এবং বিদেশি শব্দের ব্যবহার বেশি। তদ্ভব শব্দ কি? আমি যদি শব্দ ভাণ্ডারে যাই দেখব যে বাংলা ভাষায় যে সকল সংস্কৃত শব্দ কালে বিবর্তনে একদম পরিবর্তন হয়ে সমস্তটা বিকৃত হয়ে একটি নতুন রূপ লাভ করেছে, এই রূপ লাভ শব্দগুলোতে তদ্ভব শব্দ বলে। যেমন চন্দ্র, চান্দ, চাপ। তাহলে চন্দ্রের তদ্ভব রূপ হচ্ছে চাপ। আখের চন্দ্র কি ছিল? সংস্কৃত শব্দ ছিল। চাঁদ অর্ধ সংস্কৃত শব্দ ছিল, আর এখন তদ্ভব হয়ে গেল চাঁদ হয়ে। এইভাবে দেশি এবং বিদেশি শব্দের এই চলিত রীতিতে বেশি দেখা যায় তদ্ভব, দেশি এবং বিদেশি। তারপরে সাধারণ কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের উপযোগী একটি ভাষা হচ্ছে এই চলিত রীতি। এখানে সাধারণ কথাবার্তা, আমরা সাধারণ মানুষ সাধারণ কথাবার্তা বলতে পারি, বক্তৃতা ব্যবহার করা যায়, নাটকের সংলাপে এটি উপযোগী, যা সাধু রীতিতে সম্ভব নয়। অর্থাৎ সাধু রীতির বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে চলিত রীতি। সর্বনাম মুখে পদে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। পূর্বেই বলেছি সর্বনাম পদের এবং ক্রিয়া রূপে সংক্ষিপ্ত রূপ এই সাধু রীতির বৈশিষ্ট্য। এটি বহুল পরিমাণে কৃত্রিমতা বর্জিত। এখানে কৃত্রিম না হয়ে এখানে সৃষ্টি করা যায়। এটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় সাধু ভাষায়, আর এখানে বহুভাবে একটি নতুনত্ব আনয়ন করা যায়, নতুন শব্দ সৃষ্টি করা যায়, এজন্য এটি কৃত্রিমতা বর্জিত। এ ভাষার বাচন ভঙ্গি, এখানে বাচল হয়ে গেছে, একটা বাচন হবে। বাচন ভঙ্গি সহজ, সরল, চটুল এবং গতিশীল। অর্থাৎ সহজ বুদ্ধ, এটি সরল, একটি চটুল, হালকা রসিকতাপূর্ণ এবং এই ভাষাটি গতিশীল। এই ছিল চলিত ভাষা এবং তার বৈশিষ্ট্য। আশা করি আমরা এখান থেকে অনুধাবন করতে পারবো। এবং চলিত রীতি, সাধু ভাষা, এই দুইটি রীতির আমাদের পরীক্ষার সময় অনেকাংশেই দুইটা রীতির যে কোনো একটা অবশ্যই থাকবে, অর্থাৎ আমাদেরকে জানতেই হবে। তারপরে আমরা আসবো আঞ্চলিক ভাষা আলোচনা করছি। আমি আগে বলেছি চলিত ভাষা এবং আঞ্চলিক ভাষা, এটা আলোচনার মধ্যে আছে যে পৃথিবীর বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন ধরনের শব্দের মাধ্যমে নিজেদের ভাবের আদান প্রদান করে থাকে। বাংলাদেশের মানুষও ঠিক তাই। মানুষ যে অঞ্চলে জন্মগ্রহণ করে সেই অঞ্চলের প্রাকৃতিগত ভৌগোলিক অবস্থা এবং জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে শব্দের ব্যবহার করে। প্রাকৃতিক ভিন্নতায় মানুষের মধ্যে রয়েছে শব্দের ব্যবহারের ভিন্নতা। পরিবেশগত বিষয়টির উপর নির্ভর করে সৃষ্টি হয়েছে মানুষের সংস্কৃতি। তাই প্রতিটি ভাষার উৎপত্তি হয়েছে সেই অঞ্চলের প্রচলিত সংস্কৃতির উপর নির্ভর করে। অর্থাৎ সংস্কৃতি বিষয়টি লালন করে ওই অঞ্চলের ভাষা। তাই প্রতিটি অঞ্চলের ভাষা হলো সেই অঞ্চলের সংস্কৃতির প্রতীক। তাই বলা যায় যে ভাষায় কোনো বিশেষ অঞ্চলের লোক কথা বলে তাকে আঞ্চলিক ভাষা বলে। অর্থাৎ একজন মানুষ তার নিজস্ব বাচনভঙ্গি যে অঞ্চলে, তার নিজস্ব অঞ্চলে যেভাবে প্রকাশ করে সেটি হচ্ছে তার আঞ্চলিক ভাষা। আমি আবার বলছি, যে ভাষা শিশু প্রাকৃতিক নিয়মে শেখে, যার ব্যাকরণগত লিখিত রূপ নেই, অর্থাৎ এখানে ব্যাকরণের সুনির্দিষ্ট কোনো নিয়ম অনুসরণ করে না। আর যে ভাষা শিশু প্রাকৃতিক নিয়মেই নিজে নিজেই কি হচ্ছে শিখে,
এবং এই যে ভাষা অঞ্চল ভেদে পরিবর্তিত হয় এবং এই ভাষাটা সর্বক্ষণ পরিবর্তন হয়ে যায়, পরিবর্তিত ঘটে যায়। এরকম ভাষাই হচ্ছে এই আমাদের আজকের এই আঞ্চলিক ভাষা। এ ভাষায় রূপ ভেদের জন্য একে অর্থাৎ পরিবর্তনের জন্য একে সাহিত্য সৃষ্টির সার্বজনীন স্বীকৃতি দেওয়া অত্যন্ত কঠিন। যেহেতু এটি পরিবর্তন ঘটে যায়, একটি সার্বজনীন সাহিত্যিক রূপ দেওয়া যায় না এই ভাষাটাকে। এটি নাম হচ্ছে আঞ্চলিক ভাষা। এখন প্রবাদ প্রবচন, ধাঁধা, ছড়া প্রভৃতির অবলম্বনই আঞ্চলিক ভাষা। বিভিন্ন অঞ্চলে মানুষের তাদের নিজেদের মধ্যে দিয়ে বাংলা ভাষায় কথা বলে তাকে আঞ্চলিক ভাষা বা আঞ্চলিক কথ্যরীতি বা উপভাষা বলে। অর্থাৎ বিভিন্ন অঞ্চলে মানুষ তাদের নিজেদের মধ্যে দিয়ে বাংলা ভাষা ব্যবহার করে তাকেই ওই অঞ্চলের আঞ্চলিক ভাষা বা আঞ্চলিক ভাষার আঞ্চলিক কথ্যরীতি বা উপভাষা বলে। এগুলো কোনোভাবেই বিকৃত ভাষা নয়। অনেক সময় বলে যে বিকৃতি ভাষা, আসলে তা নয়। এগুলি শুদ্ধ এবং প্রয়োজনীয় আঞ্চলিক ভাষারীতি। প্রকৃত অর্থে প্রমিত ভাষারীতি ও একটি আঞ্চলিক কথ্যরীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করা হয়েছে। এবার কলকাতা ভাগীরথী তীরবর্তী অঞ্চলের লোকজন যে কথ্য ভাষাকে তখন প্রমিত ভাষারীতি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, অন্যগুলিকে প্রমিত ভাষারীতি হিসেবে প্রতিষ্ঠা করা হয়নি। তবে আঞ্চলিক কথ্যরীতি লেখ্য ভাষা হিসেবে গ্রহণযোগ্য নয়। আঞ্চলিক কথ্যরীতিটা লেখ্য হিসেবে গ্রহণ করা যাবে না, কারণ সেটি সর্বজন গ্রাহ্য নয়। সকল অঞ্চলের মানুষ কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের ভাষা বুঝবে না। আমি আগেই বলেছি, আমি টাঙ্গাইলে আমি যখন চট্টগ্রাম যাব, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা আমার বোধগম্য হতে পারে না, আমি অনেকাংশেই বুঝবো না। এরকমভাবে নোয়াখালীর ভাষা, অর্থাৎ অঞ্চল ভিত্তিক মানুষ তাদের অঞ্চলের ভাষা তার নিজের অঞ্চলের ভাষা নিজেরা বুঝে, তো অন্য অঞ্চলের ভাষার প্রয়োগ করতে গেলে সেখানে বিপত্তি ঘটে। এই জন্য বলা হয়েছে যেটি সর্বজনীন গ্রহণযোগ্য নয়, সকল অঞ্চলের মানুষ কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের ভাষা বুঝবে না। তবে কোনো অঞ্চলকে কেন্দ্র করে কোনো সাহিত্য রচিত হলে সেখানে আঞ্চলিক ভাষা আংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহৃত হতে পারে। উদাহরণ হিসেবে আমরা বিখ্যাত সাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস আগুন পাখির কথা বলতে পারি। পৃথিবীতে প্রায় ৮ থেকে ১০,০০০ ভাষার মধ্যে অধিকাংশই আঞ্চলিক ভাষা। পৃথিবীতে ৮-১০,০০০ যে ভাষা আছে, ৮-১০,০০০ ভাষা, তার মধ্যে অধিকাংশই যার যার বা বিভিন্ন দেশের মানুষের আঞ্চলিক ভাষা। স্থানভেদে বাংলার কথ্যরূপের কয়েকটি উদাহরণ দেওয়া যায়। আঞ্চলিক ভাষাকে একটি ভিন্ন রূপ দেখা যায়, যেমন খুলনা বা যশোর। এটা একটি আঞ্চলিক ভাষা বলছি। একজন মানুষের, এটা যশোর বা খুলনা অঞ্চলের, একজন মানুষের ২টি সওয়াল ছিল। এটা যখন আমি বগুড়াতে আলোচনা করব যে একজনের ২টা বেটা আছিল, একই শব্দ আমি যখন রংপুরে উচ্চারণ করতে যাব, একজন মানুষের ২টা বেটা আছিল। আমি যখন ঢাকাতে যাব, একন মানুষের ২টা পোলা আছিল। আমি যখন ময়মনসিংহে যাব, একজনের ২ পুত আছিল। পুত। চট্টগ্রামে যদি যাই, এগুয়া মানুষে ২ পুয়া আছিল। ঠিক যখন নোয়াখালী যাব, একজনের ২ হুলা আছিল। চট্টগ্রামের চাকমারা বলবে একজন তুন দিবা পুয়াইল, একজন তুন দিবা পুয়াইল। অর্থাৎ একজন মানুষের ২টি ছেলে ছিল। এটি অঞ্চল ভেদে এই কথ্যরূপের এরকম পরিবর্তন ঘটবে। খুলনাতে একরকম, বগুড়াতে একরকম, রংপুরে একরকম, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নোয়াখালী। এই যে উদাহরণগুলো বলা হলো,
আমরা সম্যক বুঝতে পারছি আঞ্চলিক ভাষা তাহলে অঞ্চল ভেদে রূপ পরিবর্তন করে, রূপ পরিবর্তিত হয়। এরপর হচ্ছে বাংলাদেশের আঞ্চলিক ভাষাগুলোর বৈশিষ্ট্য অনুসারে বাংলা ভাষাকে 4টি ভাগে ভাগ করা যায়। যেমন উত্তরবঙ্গীয় ভাষা, এই অঞ্চলগুলো হবে দিনাজপুর, রাজশাহী, বগুড়া ও পাবনা। তাহলে আঞ্চলিক ভাষার বৈশিষ্ট্য অনুসারে বাংলা ভাষাকে 4টি অঞ্চলে ভাগ করা যায়। তার একটি অঞ্চল হচ্ছে উত্তরবঙ্গীয়, এবং এগুলো দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা অঞ্চল, এইটিকে বলা হচ্ছে উত্তরবঙ্গীয় আঞ্চলিক ভাষা। তারপর হচ্ছে পূর্ববঙ্গীয় আঞ্চলিক ভাষা, এই অঞ্চলগুলো হবে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, ফরিদপুর, যশোর, খুলনা এবং সিলেট। আবার বলছি, পূর্ববঙ্গীয় আঞ্চলিক ভাষা ঢাকা অঞ্চল, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, ফরিদপুর, যশোর এবং খুলনা এবং সিলেট। তারপরে তৃতীয় অংশে বলা হচ্ছে রাজবংশী ভাষা, এটিকে একমাত্র রংপুর অঞ্চলকেই এই রাজবংশী ভাষা, আঞ্চলিক ভাষা দেখা যায়। তারপরে শেষে দক্ষিণবঙ্গীয় ভাষা, এগুলো হচ্ছে চট্টগ্রাম এবং নোয়াখালী অঞ্চল। এভাবে আঞ্চলিক ভাষার বৈশিষ্ট্য অনুসারে বাংলা ভাষাকে 4টি অঞ্চলে ভাগ করা যায়। আর আমি কিছু আঞ্চলিক ভাষার আরো কয়েকটি নমুনা বলছি। টাঙ্গাইলে মেলা কথা আসিল রে গেদা আর কমনা, এটি সর্বজন বুদ্ধ রূপ হবে অনেক কথা ছিল রে ছেলে আর বলবো না। তাহলে আমরা টাঙ্গাইলেরা অনেক কথা ছিল রে ছেলে আর বলবো না, এটাকে আমরা টাঙ্গাইলেরা বলি আঞ্চলিক রূপে যে মেলা কথা আসিল রে গেদা আর কমনা। এই শব্দটাকেই যদি আমি নোয়াখালীর উপভাষা হিসেবে ব্যবহার করি, বলবো আত্মে তো আরে বেশি গম লাগে। অর্থাৎ এটি চলিত রূপ হবে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এটা চলিত রূপ। এটার উপভাষা আঞ্চলিক রূপ হবে আত্মে তো আরে বেশি গম লাগে। তাহলে আত্মে তো আরে বেশি গম লাগে, কি বুঝলাম? অর্থাৎ এটা চলিত রূপ হবে আমি তোমাকে ভালোবাসি। এবং আরেকটি হচ্ছে নোয়াখালী অঞ্চলের একটি ভাষা বলছি, যে অরিজিনাল চলিত রূপ হবে কি দেখলে বুড়ু। এটাকে যে আঞ্চলিক ভাষায় নিয়ে কথা বলি তাহলে বলবে কি দেখলা বুইর গা, কি দেখলা বুইর গা, অর্থাৎ কি দেখলে বুড়ো। বরিশাল অঞ্চলের একটি আঞ্চলিক উপভাষা কাকু আম্মের পোলায় বেবাকের লাগে এক সের কাইজে বাজায়। কাকু আম্মের পোলায় বেবাকের লাগে এক সের কাইজে বাজায়। বাংলায় চলিত রূপ কি হবে? চাচা আপনার ছেলে সবার সাথে খালি ঝগড়া বাঁধায়। আমাকে বুঝতে পারছি? তারপরে যদি যশোরের অঞ্চলের একটি আঞ্চলিক উপভাষার রূপ বলছি, কনে তোমরা উঠো, কনে তোমরা উঠো, এটার চলিত রূপ হবে কোথায় তোমরা জেগে উঠো। রংপুরের একটি বলছি, বৃষ্টি আইছে বাহে মুই এক দৌড় দিয়া বাড়ি গেমু। বৃষ্টি আইছে বাহে মুই দৌড় দিয়া বাড়ি গেনু। এই আঞ্চলিক উপভাষার চলিত রূপটা হবে বৃষ্টি আসছে দেখে আমি এক দৌড়ে বাড়ি এলাম। এখানে শেষে আমরা এখন যারা রাজশাহীতে আছি, রাজশাহীর একটি ভাষা বলছি, আঞ্চলিক উপভাষা জব্বর বুঝলেছ, বুঝলেছ, জব্বর বুঝলেছ, সবাই কথা গুইলান বুঝবে না কো। আবার বলছি জব্বর বুঝলেছ, সবাই কথা গুইলান বুঝবে না কো। এটা চলিত রূপ হবে দারুণ বলেছেন, সবাই কথাগুলো বুঝবে না। তা আমার মনে হয় আমার ভাষাটা
তোমরা সবাই বুঝলেন কিনা? আস্তে আস্তে ক্লাসটি নিলাম, চটল ভাষা ব্যবহার হলো, কিছু চঞ্চলতা হলো, যেহেতু আঞ্চলিক ভাষা চটল, সরল এবং সাবলীল। তো সেই জন্য বলছি যে রাজশাহী জব্বর বুইলেছু, সবাই কথাগুলো বুঝবেন না, সবাই কথাগুলো বুঝলে না তো নাকো, দারুণ বলেছেন, সবাই কথাগুলো বুঝবে না। তো এই ছিল আঞ্চলিক ভাষা, অর্থাৎ আঞ্চলিক উপভাষা এবং তার চলিত রূপ। তো আশা করি শিক্ষার্থীরা এভাবে আমরা আরও প্রচুর অনুশীলন করব এবং বাংলা ভাষার সাহিত্য সম্পর্কে আরও বিশদভাবে জানার চেষ্টা করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ইতি টানছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।